আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা রূপসী বাংলা টেলিভিশন নিয়মিত অনুষ্ঠানে আপনারা দেখছেন। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, আমার সামনে রূপসী বাংলা টেলিভিশন উপস্থিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ ফজলুল হক সাহেব, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত বিসিএস ক্যাডার প্রশাসন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। ভালো আছেন? আপনি আজকে আমাদের যে বর্তমান পরিস্থিতি মোকাবেলা, রাষ্ট্রীয় কাঠামো এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, রিজার্ভ বৃদ্ধি নিয়ে এবং প্রশাসনিক সংস্কার এবং সুশাসন নিয়ে যে আমরা কথাগুলি বলবো, আমরা আপনার কাছে খুব সংক্ষেপে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জানতে চাচ্ছি। এবং আমাদের যে অনুষ্ঠানগুলি দেশ ও জাতির কল্যাণে, আমরা কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর বা কাউকে উদ্দেশ্যমূলক আমরা কোনো প্রোগ্রাম অনুষ্ঠান করি না এবং করব না। তো আপনি যেহেতু সরকারের একজন কর্মকর্তা ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত, তো আপনার কাছে আমরা প্রথমেই, যেহেতু আপনি আইন বিষয়ক, আপনি একজন ডিস্ট্রিক্ট ছিলেন, আর তার মধ্যে আমরা প্রথমেই আপনার কাছে শুরু করতে যাচ্ছি আমাদের বর্তমান পরিস্থিতির যে অনুষ্ঠানটা, সেটা হইল যেমন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার কৌশল। এটা কিভাবে করলে আমাদের দেশ ও জাতির খুব দ্রুত, আমাদের বর্তমানে যে বা সারা বাংলাদেশের প্রায় 600-র উপরে থানা আছে, তারপরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনের ভিতরও অনেকগুলি থানা, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা পুলিশ, তারা আমাদের সেই থানাতে জয়েন করছেন, কিন্তু এখনো অনেক থানা বাকি আছে। তা আমরা এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতেছি যে এখনো রোডে, মানে যেমন আমরা ট্রাফিক যে পুলিশ, তারা আসে নাই ট্রাফিক দায়িত্বে, কিন্তু আমাদের যে কোটা আন্দোলনকারী, মানে বৈষম্য বিরোধী আন্দোলনকারী যে ছাত্রছাত্রীরা, এখনো তারা সেই দায়িত্ব পালন করতেছে। তো আপনি এইভাবে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনার কি ধরনের ভূমিকা আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই রূপসী বাংলা টেলিভিশনে পর্দায় যারা আমার এই বক্তব্য শুনছেন এবং দেখছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটি হচ্ছে যে বর্তমান এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে ফিরিয়ে আনা যায়। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে নতুন সরকার 17 সদস্যের উপদেষ্টা কমিটি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি গত 9 তারিখে শপথ গ্রহণ করেছেন। এবং এই ডক্টর ইউনূস তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, অত্যন্ত মেধাবী, দক্ষ। আমরা আশা করছি, দেশবাসী আশা করছি, দেশের এই ক্রান্তিকালে অবশ্যই এই বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আমি নিজেও আপনার এই বিষয়টি নিয়ে আমি একটা তত্ত্বাবধায়ক সরকার বাহাদুরের কাছে, উপদেষ্টাদের কাছে একটা ভিডিও দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা ভিডিও দিয়েছি। এখন আইন শৃঙ্খলার হঠাৎ করে অবনতি হয়েছে, এটা খুব দ্রুত রিগেন হয়ে যাবে। আপনি নিশ্চয় আজকের পেপার পত্রিকা দেখেছেন, সংবাদ দেখছেন যে অনেক থানায় ইতিমধ্যে আর্মিদের সহযোগিতায়, আনসারের সহযোগিতায় পুলিশের ওখানে তাদের নিরাপত্তা এতগুলি থানা, এত পুলিশের আহত নিহত হওয়ার ঘটনা ঘটেনি।
সেজন্য পুলিশ বিভাগের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে যে কি জানি কখন কে কোন জায়গায় থেকে আক্রান্ত হই। আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে যখন একটা পরিবর্তন হঠাৎ হয়ে যায়, সেই পরিবর্তনটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিছু সময়ের দরকার হয়। তা আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই আমার মনে হয় আমাদের প্রধান যিনি উপদেষ্টা আছেন এবং তার নেতৃত্বে যে 17 সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে, ইতিমধ্যে মন্ত্রণালয় বিভাজন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন তিনি একজন সাবেক আর্মি ব্রিগেডিয়ার। আমরা আশা করছি দেশবাসীর, আমি বলতে পারি যে দেশবাসী আশা করতে পারে যে খুব শীঘ্রই এই আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এখন রাস্তায় যারা কাজ করছে, এই যে স্কুল কলেজের ছাত্ররা স্বেচ্ছায় যে কাজটা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে তাদের ট্রাফিকরা যে কাজ করছিল, যে শৃঙ্খলা ছিল, তাদের থেকেও আমার মনে হয় এখন মানুষ শৃঙ্খলাটা আরো উন্নতি হয়েছে। শুধু তাই নয়, আপনি যদি বাজারে যান, এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণের আগে যখন ছাত্ররা এই দায়িত্ব নিয়েছে, তখন আপনি 100 টাকার জিনিস প্রকৃত দাম ঠিক হয়ে গেছে, অর্থাৎ 50 টাকায় পাচ্ছে। আমি নিজে এই কারণ বাজারে গেছি, 1 কেজি কাঁকরোলের দাম ছিল 100 টাকা, 120 টাকা, সেটা আমি গত পরশুদিন কিনেছি মাত্র 60 টাকায়। এরকম প্রতিটি জিনিসের দাম, যেখানে 300 টাকা, 350 টাকা, 400 টাকা মরিচের কেজি ছিল, সেটা এখন পাওয়া যাচ্ছে 120 টাকায়। সুতরাং আইন শৃঙ্খলার যদি এই এক সপ্তাহের মধ্যে আইন শৃঙ্খলার স্বাভাবিক হয়ে আসে, তাহলে কিন্তু আরো আমাদের মানুষ, জনগণ সেবা পাবে। শুধু তাই নয়, পুলিশ ছাড়া দেশ চলবে না। পুলিশের আবশ্যকতা প্রতিটা ক্ষেত্রে। পুলিশ হচ্ছে এমন একটি সংস্থা যারা আইন শৃঙ্খলা রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি দেশবাসীকে তত্ত্বাবধায়ক সরকার, পুলিশ বাহিনী তো জনগণের নিরাপত্তা একজন প্রহরী, রাইট, জনগণের নিরাপত্তার প্রহরী, এবং যে কোনো মানুষের আপদে বিপদে পুলিশ আগিয়ে যায়, পুলিশ সহায়তা করে। সুতরাং পুলিশ বাহিনীর এই থানায় এসে তাদের সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করা ছাড়া আমি মনে করি যে আইনের বিধান এবং তাদের যে উদ্দেশ্য নিয়োগ করা হয়েছে, সেই মানুষের, জনগণের সেবা পাওয়ার জন্য পুলিশ বাহিনীকে অতি দ্রুত থানায় যাতে তারা ডিপ্লয়েড হতে পারে এবং তাদের কাঁধে ফিরে আসতে পারে, সেজন্য নিশ্চয় আমাদের এই সরকার এদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং তারা দিচ্ছে। তাই ধন্যবাদ আপনাকে। আমি দ্বিতীয় প্রশ্নটা আমরা যাচ্ছি। আমাদের বিগত সরকারের আমলে আমরা যেটা দেখছি যে বাজার কন্ট্রোল করতে পারতেছে না সিন্ডিকেটের কারণে, সেই জন্য আমাদের একদম নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সব জিনিসের দামে ঊর্ধ্বগতি। এই যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের এখন এই যে বাজার নিয়ন্ত্রণ করা, তাদের কি কৌশল আছে এবং কিভাবে করলে এই দেশ ও জাতির কল্যাণ হবে, সেই ব্যাপারে আপনার কি পরামর্শ আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা এই বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটাকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং এই চ্যালেঞ্জকে সফলভাবে বাস্তবায়ন করতে না পারা হবে সবচাইতে কঠিন একটা অবস্থা। কারণ যারা উৎপাদনকারী আর যারা মধ্যস্বত্বভোগী, ধরেন মাল, এই কাঁচামাল বলেন বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা উৎপাদন করে, একজন কৃষক যেভাবে উৎপাদন করে, কিন্তু সেই দামটা সে পায় না। তাহলে কৃষক যদি প্রকৃত দাম না পায়, তাহলে কৃষির উৎপাদন, আমাদের কৃষি নির্ভর দেশ, অর্থনীতি কৃষি নির্ভর, এই কৃষি নির্ভর অর্থনীতিতে আমাদের কৃষকদের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমাদের উৎপাদন যখন আমরা 7.5 কোটি লোক ছিল, তার থেকে এখন প্রায় 18 কোটি, আমাদের কিন্তু জিনিসের কোনো অভাব নাই, কিন্তু দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি খুব বেশি। এর কারণ হচ্ছে মাঝখানে
মাঝখানে রাস্তায় চাঁদা আদায় হইতো আগে, মধ্যস্থকারী ভুক্তি কিন্তু অনেকটা বেনিফিট। রাইট, সেই মধ্যস্থকারী এখন কিন্তু ছাত্ররা এই দায়িত্ব পালন করার কারণে এখন যেহেতু আর মাঝখানে চাঁদা আদায় হয় না, সে কারণে কিন্তু এখন দাম কমে গেছে, দ্রব্যমূল্য কমে গেছে। আমি যে এলাকায় থাকি, আমি এর আগে 2018 সালে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা এলাকায় হয়তো 10-12 জন লোক এই ফুটপাথে যারা ব্যবসা করে তাদেরকে বলা হয় যে তারা বেকার, তাদের বেকার সমস্যা সমাধানের জন্য ফুটপাতে তাদের বসতে দেওয়া উচিত। বাট আমি সেই সমস্ত ফুটপাতের দোকানদারদের কাছে জিজ্ঞেস করে দেখেছি 5 হাত বাই 5 হাত এই জায়গাটি সে এক বছরের জন্য 25,000 টাকা দিয়ে ভাড়া নেয়, আর প্রত্যেক দিন এই সুবিধাভোগীরা তার কাছ থেকে একটা লোক একটা তাদের একজন প্রতিদিন সে মিনিমাম 500 টাকা চাঁদা দিতে হয়, 500 টাকা চাঁদা দিতে হয়। তাহলে এই চাঁদা কার উপরে দেয়? সাধারণ পাবলিকের উপর যায়। এখন যেহেতু এই সাধারণ পাবলিকের এই চাঁদা দেওয়ার কাজ থেকে পাবলিক বিরত আছে, সেটা কিন্তু আমি নিজে একজন মানে গণমাধ্যম কর্মী হিসাবে আমি দেখছি এটার সাথে কিন্তু আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী এরাও জড়িত, প্লাস রাজনীতি নেতারা জড়িত। সঠিক। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু বন্ধ করা যাবে কিনা, এবং এটা কিভাবে বন্ধ করলে আসলে আমার দেশ ও জাতির কল্যাণ হবে কিনা, এবং এই মানে দ্রব্যমূল্যের দাম কন্ট্রোলে আনার এটা কি একটা কৌশল কিনা, যে এটা বন্ধ করলে তো মনে করেন একজন দোকানদার যে মালটা কিনে আনছে সে 20 টাকা দিয়ে, সে তো 30 টাকার বেশি তার বিক্রি করা লাগে না। আপনি সঠিক বলেছেন। আমার মনে হয় আমাদের আজকের এই আলোচনা, আমরা যে আলোচনা করছি এটা দেশবাসী শুনছে। আমি যেটা হলো যেমন আমাদের এই যে 24 সালও আমাদের বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যে শুধু পুরা ঢাকা শহরে উত্তর এবং দক্ষিণে মিল্লা শুধু এই প্রতি মাসে দৈনিক শুধু ফুটপাতে থেকে প্রশাসন প্লাস রাজনীতি নেতা দৈনিক প্রায় 8 থেকে 10 কোটি টাকা শুধু দৈনিক চাঁদা উঠে। সঠিক, সঠিক বলেছেন আপনি। এখন এই আপনি যাদের নাম বলেছেন যারা এই ফুটপাত থেকে চাঁদা আদায় করে, আমাদের অন্তর্বর্তীকালীন এই ক্রান্তিকালে যে সরকার গঠিত হয়েছে, নিশ্চয় এই সরকারের উপদেষ্টা বৃন্দ এবং আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এই ভিডিও তার নলেজে আসবে এবং তিনি দেখবেন। আমি শুধু এটুকুই বলবো যে যদি মধ্যস্বত্বভোগী এবং এই চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ রাখা যায়, নিয়ন্ত্রণ করা যায়, কঠোর হস্তে দমন করা যায়, তাহলে জিনিসের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে। আর যদি চাঁদাবাজি বেড়ে যায়, হয়তো এই মুহূর্তে তারা চাঁদাবাজরা ভয়ে ভীত হয়ে দূরে সরে আছে, হ্যাঁ বর্তমানে ওরা একটু দূরে আছে, কিন্তু কিছুদিন পরে 1 মাস পরে বা 2 মাস পরে হয়তো আবার তারা তাদের এই ব্যবসায় ঢুকে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমি বলবো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা খুবই দক্ষ, অভিজ্ঞ এবং বিজ্ঞ, তারা এই দেশেরই মানুষ। তারা এবং দুইজনই কিন্তু এখনো তারা স্টুডেন্ট, অনলি তাদের বয়স 22-23 বছর। তারাও কিন্তু এই মানে 17 জনের মধ্যে 2 জন কিন্তু ইয়াং জেনারেশন, যারা আমাদের মধ্যে উপদেষ্টা হিসেবে চলে আসছেন অন্তর্বর্তী সরকারে। সঠিক বলেছেন। এবং আমি একটা ভিডিও দিয়ে এই 2 জন এবং তার সাথে যারা এই যুবকরা যারা রাষ্ট্রের এই পরিবর্তন ঘটিয়েছে তাদেরকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তারা পেয়েছে, সেই সাথে তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণার জন্য আমি ভিডিও দিয়ে সরকারকে বলেছি। এখন তাদের বয়স কম, তারা সুযোগ পেয়েছে। এ থেকে আপনি এবং আমি সহ সারা বাংলাদেশের মানুষের শিক্ষা পাওয়া উচিত যে আমরা মুসলমান, পবিত্র কোরআন আমাদের গ্রন্থ। এই আমি আপনার সাথে আরেকটা কথা শেয়ার করি, যে জিনিসটা হলো জাতীয় বীর হিসাবে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাকে সেইভাবে সম্মান দিয়েছেন, যিনি মারা গেছেন সর্বপ্রথম ছাত্র আবু সাইদ, তাকে কিন্তু বীরের মর্যাদা দিয়ে কিন্তু তাকে ইয়ে করা হয়েছে। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। আবু সাইদ সত্যিকার অর্থে একজন বীর। তার শহীদ হওয়ার কারণেই
বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিস্ফোরণ ঘটে, যে বিস্ফোরণের ভিত্তিতে বাংলাদেশের 16 বছরের অত্যাচারিত মানুষের উপর নির্যাতন করেছে এবং আয়নাঘর তৈরি করে অসহায় মানুষের উপর যে অত্যাচার করতেন সেই অত্যাচারের শাস্তি হিসাবে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। আমি আমার ভিডিওর মধ্যে কথা বলেছি, ইতিহাস থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। এখন যারা দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্বপ্রাপ্ত সম্মানিত উপদেষ্টাগণকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয়, ক্ষমতা যে কোনো সময় চলে যাবে। এবং এই যে দুইজন 23 বছর বয়স তারা আজকে উপদেষ্টার পদে আসীন হয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে সেই সুবিধা করে দিয়েছেন, মানুষ করে দেয়নি, আল্লাহ করে দিয়েছে। সুতরাং আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। এবং আমি আপনার সাথে আরেকটা জিনিসও শেয়ার করি, যেমন আমাদের বিগত সরকারের যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন টিপু মুন্সি কিন্তু কয়েকবারই বলছেন যে আমি ব্যবসায়ী সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারতেছি না, এই জন্য আমি বাজার দর কন্ট্রোল করতে পারতেছি না। এখন আমি এই যে বর্তমানে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটা অনুরোধ, সেটা হইল এখন তো সেটা নাই, এখন এই ব্যবসায়ী সিন্ডিকেটটা ভাঙার কি কৌশল আছে সেটা নিয়ে আপনি একটু জাতির উদ্দেশ্যে একটু পরামর্শ দিবেন। আপনি সঠিক বলেছেন। দেখেন, এই যারা ব্যবসায়ী তারা কিন্তু সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টির কারণেই দ্রব্যমূল্য বেড়েছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 3 দিন হলো, মাত্র 3 দিন এখনো হয়নি। তাহলে হ্যাঁ, আজকে 3 দিন চলমান, তাহলে 3 দিনের মধ্যে একটা ক্রনিক ডিজিজকে আরোগ্য করা সম্ভব নয়। তাদেরকে সময় দিতে হবে, আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা যারা জনগণ আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেন সবাইকে সহযোগিতা করতে পারি। আর ব্যবসায়ীদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আজকে তাদেরকে দেখতে হবে যে বিগত সরকার যারা 16 বছর শাসন করেছে, এই সব এমপি মন্ত্রী যারা হাজার কোটি টাকার মালিক ছিলেন, তারা 60% কিন্তু মানে আমাদের জাতীয় সংসদের সদস্য ছিলেন 60% ব্যবসায়ীরা, তারা সব পালিয়ে গেছে। আপনি দেখেন আজকে তারা কিন্তু দেশে নাই, পালিয়ে গেছেন। কোথায় তাদের টাকা, কোথায় তাদের সম্মান, কোথায় তাদের ইজ্জত, কোথায় তাদের ছেলে মেয়ে? তাহলে এই বিষয়টি যদি তারা বর্তমান এই যারা ব্যবসায়ী আছে তারা যদি চিন্তা না করে, এবং আমাদের যিনি এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি আগেই বলেছি, তাহলে সেই দেশগুলির অভিজ্ঞতা উনি বাংলাদেশে নিশ্চয় প্রয়োগ করবেন। এবং এই যারা ব্যবসায়ী আছেন, অবৈধ ব্যবসায়ী যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত হবে, তাদেরকে যদি কঠোর হস্তে দমন করতে না পারে, সরকার যদি এখানে ব্যর্থ হয়, তাহলে দ্রব্যমূল্য বেড়ে গেলে মানুষ আবার তাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে। সেই জন্য এই দ্রব্যমূল্য হচ্ছে এমন একটা জিনিস, যেমন মানুষ যদি দুবেলা খাইতে না পায় তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে যায়। মানুষ যখন খাইতে পারবে, যখন পরিশ্রম করতে পারবে, তখন কিন্তু দ্রব্যমূল্য কমে গেলে দুবেলা খাইলে তার অসুখ অর্ধেক ভালো হয়ে যাবে। সুতরাং স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে যদি দ্রব্যমূল্য কম থাকে। সুতরাং আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার যে সমস্ত উপদেষ্টাগণ রয়েছেন, তারা আন্তরিকভাবে চেষ্টা করবে, আপনাদেরকে সময় দিতে হবে, তারা যেন ব্যবসায়ীকে কন্ট্রোল করে, ব্যবসায়ীদের কন্ট্রোল করে যেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি তৃতীয় প্রশ্নতে যাচ্ছি, সেটা হলো রিজার্ভ বৃদ্ধির পদক্ষেপ। এটা কিভাবে রিজার্ভ বৃদ্ধি করা যায়? আমাদের বাংলাদেশ ব্যাংক কিন্তু রিজার্ভ খুবই কমে আসছে, একদমই অল্প কিছু রিজার্ভ আছে বর্তমানে। এটাকে মানে কিভাবে বৃদ্ধি করার একটা কৌশল আপনার? আমি তো আপনাকে একজন অর্থনীতিবিদ হিসাবে ঘোষণা করতে চাই যে আপনি এমন একটি জায়গায় প্রশ্ন করেছেন যে অনেক অর্থনীতি ছাত্র বা অর্থনীতি অধ্যয়ন করে, অর্থনীতি পাঠ করে, অর্থনীতির সাথে জড়িত আছে, এমন অনেকেই কিন্তু এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে না। রিজার্ভ হচ্ছে
একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির একটা প্যারামিটার। এই প্যারামিটারটি যদি দুর্বল হয়, বিগত সরকারের আমলে কিন্তু বাংলাদেশ থেকে আপনার হলো প্রায় কয়েক লক্ষ কোটি টাকা অলরেডি বিদেশে পাচার, সঠিক, কিন্তু এখন আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিন্তু একদমই খুব কাছাকাছি চলে আসছে। এই মুহূর্তে কিন্তু আমাদের একটা দেশ মানে দ্বিতীয়বার স্বাধীনতা আমরা অর্জন করলাম, যেহেতু আমরা স্বাধীন দেখি নাই, কিন্তু আমি এখন আবার দেখলাম এবং আমার প্রজন্ম দেখলো। তো সেইভাবে এখন আসলে রিজার্ভটা বৃদ্ধি করার যে কৌশল, এই কৌশলটা তো আপনি যেহেতু একদম ফ্রিডম ফাইটার ছিলেন এবং আপনি নিজের আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ আপনি দেখলেন, এখন কি কৌশলে আমাদের রিজার্ভ বৃদ্ধি হলে আমাদের সবকিছুই মোটামুটি একটা কন্ট্রোলে আসবে, এই কৌশলটা নিয়ে একটু আপনার কাছে আমি জানতে। আপনি সঠিক এবং ভালো কথা আর একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে রিজার্ভ যদি আমরা বৃদ্ধি করতে না পারি, রিজার্ভ হচ্ছে কি কাজে আমাদের লাগে? আমরা যে বিদেশ থেকে আমদানি করি, সেই আমদানির ব্যয়টা আমরা রিজার্ভ থেকে মিট করি। বাংলাদেশের প্রত্যেক মাসে $5 বিলিয়ন খরচ করতে হয়, আমদানি ব্যয় মিটাতে হয়, এবং 3 মাসের রিজার্ভ সব সময় জমা রাখতে হয়। সেই হিসাবে আমাদের যদি 3 মাসে রিজার্ভ রাখতে হয়, তাহলে আমাদের মিনিমাম $16 বিলিয়ন রিজার্ভ থাকতে হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়েছে, কত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে, 3 মাসের রিজার্ভ আছে কিনা সেই বিষয়ে এইসব বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, যে রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে জানতে হবে যে প্রকৃতপক্ষে রিজার্ভ কত আছে। কারণ আমি বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার হিসাবে এই সম্পর্কে আমার যেটুকু অভিজ্ঞতা, এবং আমি অর্থনীতির ছাত্র এবং অর্থনীতি বিষয়ে আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে, সেই হিসাবে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা পরামর্শ দিয়েছি অলরেডি। আপনি সেই প্রশ্নটা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এই রিজার্ভ বৃদ্ধির একটি উপায় আছে। আপনি জানেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে। এই ছাত্র আন্দোলনে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা সাথে একত্রতা ঘোষণা করে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, যে কারণে আমাদের রিজার্ভ একটু কমে গেছে। এখন তারা সবাই ব্যাংকের মাধ্যমে তাদের যে অর্জিত অর্থ এখন যখন তারা পাঠাবে, তাহলে কিন্তু আমাদের রিজার্ভের পরিমাণ বেড়ে যাবে। এর 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বর্তমানে আমাদের যে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ আদার যে ইন্ডাস্ট্রি আছে, আপনি দেখেন, আপনার একটা উদাহরণ দিচ্ছি, একটা মেশিন যদি 1 ঘন্টায় 1 মিনিটে 10টা কাপড় সেলাই করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত কাপড় সেলাই করতে পারে? এখন যদি সেই মেশিনটা 1 দিন 2 দিন 3 দিন বন্ধ থাকে, তাহলে কত লস আমাদের উৎপাদনে হবে। তাহলে আমাদের ব্যবসা, আমাদের বিশেষ করে গার্মেন্ট সেক্টর, যেটা আমাদের মূল এখন ইন্ডাস্ট্রি হিসাবে বিবেচিত হচ্ছে, সেটাকে এখন দ্রুত চালু করতে হবে। আমি আমার ভিডিওতে বলেছি, শুধু চালু করলে হবে না, সেই চাকাটা যে জোরে ঘুরতেছিল তার দ্বিগুণ জোরে আমাদেরকে ঘোরাইতে হবে। অর্থাৎ ইন্ডাস্ট্রির দিকে আমাদের খেয়াল করতে হবে, যাতে আমাদের উৎপাদন কোনো ব্যাহত না হয়, ব্যবসায়ীরা যাতে উৎপাদন করতে পারে। 1। 2 হলো কৃষি প্রধান বাংলাদেশের কৃষির দিকে বেশি নজর দিতে হবে, কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে হবে, আমাদের প্রোটিনের যাতে ঘাটতি না হয়, সেই মাছ, মাংস, ডিম, দুধ আমাদের উৎপাদন করতে হবে, যাতে আমাদের আমদানিটা কমে যায়, রপ্তানিটা বেড়ে যায়। তাহলে আমার আমদানি যদি কমে যায়, তাহলে আমার ডলার খরচ কম হবে। যেখানে আমার প্রতি মাসে $5 বিলিয়ন খরচ হচ্ছিল, সেটা যদি আমরা 2 বিলিয়নে নামিয়ে আনতে পারি, তাহলে আমার 3 বিলিয়ন সেভ হবে। তো সেটা কিভাবে হবে? সেটা হবে কৃষককে ভর্তুকি দিতে হবে। এখন কৃষক ভর্তুকি না পাইলে কৃষক উৎপাদন বাড়াতে পারবে না। কৃষকের শেষে তেলের দাম বাড়িয়েছে, সারের দাম বাড়েছে, বীজের দাম বেড়েছে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে যিনি প্রধান, তিনি তো একজন অত্যন্ত বিজ্ঞ দক্ষ লোক।
তিনি নিশ্চয়ই কৃষির দিকে গুরুত্ব দেবেন, কারণ কৃষিতে ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন বাড়ানো ছাড়া আমাদের প্রোটিনের সমস্যা যাবে না, আমাদের খাদ্য সমস্যা যাবে না, আমাদের শাকসবজির সমস্যা যাবে না, আমাদের এই দুধ, ডিম, মাছ, মাংস সব উৎপাদন বাড়িয়ে দিতে হবে, কৃষিতে ভর্তুকি দিতে হবে যাতে কৃষি উৎপাদন বেড়ে যায়। তাহলে কৃষি উৎপাদন যদি বেড়ে যায়, আমাদের আমদানি কমে যায় আর রপ্তানি বেড়ে যায়, তাহলে মাথা পিছু আয় বেড়ে যাবে। এই কাজের সাথে আমি মনে করি যেটা ইয়াংদেরকেও সম্পৃক্ত করা একান্ত প্রয়োজন। আমরা তো ইয়াংরা তো আমাদের সাথে সম্পৃক্ত হয়েই গেছে। 23 থেকে 25 বছর বয়সী লোক এই আমাদের উপদেষ্টার মধ্যে আছে, এবং সহকারী যারা উপদেষ্টা হবে তাদেরকেও ইয়াংদের মধ্যে থেকে নিয়োগ করা হবে বলে সরকার ঘোষণা দিয়েছে। কথা আছে প্রবাদ বাক্যের মতো, মানে শস্য খেতেই ভূত। আমি সেইটা সম্বন্ধে আপনার কাছে জানতে চাচ্ছি, প্রশাসনিক সংস্কার এইটা যেন আমাদের শস্য খাতের ভূতেই কিন্তু দেখা গেছে। যেমন আমরা এই যে বর্তমানে একমাত্র ট্রাফিক ব্যবস্থায়, এটা যদি এটা রাষ্ট্রীয়ভাবে যদি কাউকে ব্যক্তিগতভাবে দায়িত্ব দেওয়া হতো, তাইলে এই কয়েকদিনে ট্রাফিক ব্যবস্থার জন্য মিনিমাম কয়েক হাজার কোটি টাকা কিন্তু এটা বাজেট দেখানো হইতো এবং খরচ হয়ে গেছে দেখেন। ঠিক। কিন্তু এই বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের ইয়াং জেনারেশনে কিন্তু বিনা পারিশ্রমিক কিন্তু সেই কাজ আজও পর্যন্ত করতেছে। কিন্তু এখন এই যে প্রশাসনিক যে সংস্কারটা, এটা কিভাবে করলে এই শস্য খাতের ভূত তাড়ানো যাবে? আসলে আপনি একজন মিডিয়ার দক্ষ ব্যক্তি, যেসব প্রশ্ন আপনি করছেন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এটা হচ্ছে মূল পাইভট এলিমেন্ট। পাইভট এলিমেন্টটা কি সেটা আপনি জানেন, যে আগে কলের গান ছিল, এখন তো মোবাইলে গান হয়। সেই কলের গানের উপরে একটা পিন বসাইতে হতো, সেই পিনটার নাম হচ্ছে পাইভট পিন। কলের গানের মধ্যে রেকর্ড আছে, গান আছে, কিন্তু ওই পিন না বসাইলে গান বাজবে না। সুতরাং একটা রাষ্ট্র বা পৃথিবীর প্রতিটা রাষ্ট্র পরিচালনা করে কারা? পরিচালনা করে প্রশাসন যন্ত্র। সেই প্রশাসন যন্ত্রের মধ্যে আপনি বলেছেন শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাহলে সেই ভূত তাড়ানোর জন্য খুব কঠিন উজা না হলে ভূত তাড়ানো যাবে না। আপনি দেখেন আমাদের পুলিশ, আপনি নিজে একটা গুরু দায়িত্ব পালন করছেন, আপনি কিন্তু গুরু দায়িত্ব পালন করেই কিন্তু আসছেন। আপনি অতিরিক্ত সচিব হিসাবে আপনি এলপিআর চলে আসছেন, কিন্তু আপনি তো জানেন যে শস্য খাতে কত ভূত। এটা তো স্বাভাবিক ওজার দ্বারা সম্ভব না এই মানে ভূত দূর করানোর জন্য। কারণ সেখানে আমরা দেখছি একটা বাজেট করা হয়, সেই বাজেটের সাথে এবং বর্তমানে কোনো কিছু দামের সাথে আমরা দেখছি যে একটা সাধারণত একটা বালিশ, যেটা বালিশের দাম 5 থেকে 600 টাকা, নাহলে 1000 টাকা, বা নাহলে 2000 টাকা, কিন্তু সেই বালিশ কিন্তু 35 থেকে 40,000 টাকা হয়ে গেছে। তাহলে কত ডিফারেন্সে শস্য খেতে ভূত ছিল। সঠিক। এখন এবং বর্তমানেও কিন্তু আছে। হ্যাঁ, আমি আপনাকে বারবার এই কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে আপনি যেসব প্রশ্ন করছেন এসব বিষয়ে আমি আগেই ভিডিও দিয়ে এসেছি। এটা আমি জানি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং তার উপদেষ্টাগণ আমার ভিডিওটি তাদের নলেজে আসবে কিনা, না হলে আপনার মাধ্যমে আজকে যেসব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি নিশ্চয়ই এই ভিডিও তাদের নলেজে আসবে এবং তারা উপলব্ধি করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শস্য খেতে ভূত এখন বিগত সরকারের আমলে আপনি যদি ধরেন, বিগত সরকার 16 বছর এই দেশটি শাসন করেছে এবং তাদের এই শাসনের সময় অনেক মেধাবী কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছে। তার মধ্যে আমি একজন মহান স্বাধীনতা যুদ্ধের সৈনিক, মুক্তিযোদ্ধা। আপনার টেলিভিশনে ঘোষণা করে যাচ্ছি যে আমার বিরুদ্ধে এনএসআই, ডিএসবি, সরকারের যত অথরিটি আছে খোঁজ নিয়ে দেখুক যে আমি 1 টাকা ঘুষ দুর্নীতি করেছি কিনা। আমি এখনো 935 স্কয়ার ফিটের ফ্ল্যাটে থাকি, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। কিন্তু যারা বেগম পাড়ায় বাড়ি বানালেন,
যাদের ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে, তাদেরকে কি এই বিগত সরকার কোনো খোঁজ খবর নিয়েছেন? নেয়নি। যাদেরকে প্রশাসন যন্ত্রে, আমি আপনার সাথে আরেকটা কথা শেয়ার করি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার নিজেই বলছেন ওনার একজন পিয়ন উনি 400 কোটি টাকার মালিক। তাহলে আপনি বোঝেন, তাহলে তো আর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর প্রফেসর ইউনূস মহোদয় আছেন এবং তার সাথে যারা উপদেষ্টা আছে, তারা কিন্তু সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল। তাদের 10 টাকার কোনো প্রয়োজন হবে না। তারা মানুষের সেবায় তাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারবেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, আমি এই প্রত্যাশা করি। আরেকটা জিনিস, তাদেরকে চিন্তা করতে হবে যে এই শস্য ক্ষেত্রের মধ্যে যেসব ভূত ছিল, সেই ভূতগুলিকে আপনার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করে তাদের একটা তালিকা প্রকাশ করতে হবে। কারা প্রকৃত সৎ, দক্ষ, অভিজ্ঞ, শিক্ষিত, তাদেরকে যথাযথ জায়গায় বসাতে হবে। এখন একটি অসৎ লোককে তাড়িয়ে যদি আপনি আর একটা অসৎ লোককে সেখানে বসান, তাহলে অবস্থা যা তাই হবে। সুতরাং সৎ লোক হবে সেই যার ধর্মীয় হোক, যিনি মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যিনি যে ধর্মেরই হোক, যিনি উপলব্ধি করেন যে আজ আমার যে সম্পদ আছে, আজ আমি যে আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর বাড়ি বানাইছি, আজ আমি কত অসম্মানিত হলাম। আপনি দেখেন সাবেক পুলিশ প্রধান বেনজির, আমি আমার ছোট্ট জ্ঞানের পরিচিত আমি দেখছি একজন এমপিও, মানে সে 5 বছর এমপি হয়েছে, কিন্তু 5 বছর এমপি হয়ে দেখছি যে সে মালয়েশিয়া বাড়ি গাড়ি করছে। তাইলে একজন এমপি হইলে যদি আমি বিদেশ পর্যন্ত মানে মালয়েশিয়া বাড়ি গাড়ি করতে পারি, বেগমবাড়া বাড়ি গাড়ি করতে পারি, তাহলে এটার প্রতি নেশাটাকে কার না থাকবে। এবং এখানে আসতে একজন এমপি হয়েছে 10 কোটি টাকা খরচ করে, কিন্তু সে এখান থেকে 100 কোটি টাকা কামাই নিতে আসে। শোনেন, আপনি সবই জানেন, সবই বোঝেন, আপনি অত্যন্ত বিজ্ঞ একজন ব্যক্তি। এখন এসব তো এখন মানুষ বলতেছে, আগে বলে নাই কেন? আগে তো কেউ বলতে সাহস পায় নাই। কারণ কি? এখন অনেকেই বলে যে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে। এখন মানুষ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, তখনই এই সমস্যাটা হয়। আমি বলবো আমার এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যারা উপদেষ্টা, তাদের একটা ফিরিস্তি জমা দেওয়া জাতির কাছে দরকার যে আমরা এই টাকা নিয়ে তোমাদের এই কর্মে যোগ দিয়েছি, আর আমরা যখন কর্ম থেকে চলে যাচ্ছি তখন এই টাকা তোমাদেরকে দিয়ে গেলাম। আমরা কিন্তু এর বাইরে, বেতনের বাইরে বা সরকারের যে সুযোগ সুবিধা তার বাইরে আমরা কিছু নেই নাই। যদি এই রকমের অ্যাটিটিউড থাকে, এই রকমের ঘোষণা কেউ দিতে পারে, তবেই কিন্তু এই শস্যের ভূত পালানো সম্ভব হবে। এটা তো আমি মনে করি, আমি আপনার সাথে শেয়ার করি যে জিনিস আমি মনে করি, একজন 4th শ্রেণী কর্মচারী থেকে শুরু করে একদম সূচিপন্ত তার টোটাল 12টা, মানে আমি মনে করি যে এখনই এটা রাখারও সময়, করার সময়। অফকোর্স, যে একজন সচিবের তার পূর্বে কি ছিল এবং সেই চাকরি জীবনে ঢোকার পরে সে কি করছে, টোটাল ডকুমেন্টারি আপনার করলেই তো বোঝা যাচ্ছে যে সে কতটুকু সৎ এবং অসৎ। এটা আইনে আছে, আপনি যা বললেন সেটা আইনে আছে। প্রত্যেক বছর আমি কি পরিমাণ সম্পদের মালিক তা আমার ইনকাম ট্যাক্সে জমা দেওয়া লাগে, বলা লাগে। কিন্তু এখন যারা সরকারের গুরু দায়িত্ব পালন করছেন, ধরেন আমি অতিরিক্ত সচিব ছিলাম, আমার ড্রাইভার জানে আমি কি করেছি। প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে তার ড্রাইভার 400 কোটি টাকার মালিক, পিয়ন, সে হেলিকপ্টার ছাড়া চলে না। তো আপনি তো জানতেন, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনি তো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আজকে ব্যবস্থা নেননি বলে সেই সব লোক আপনার বিপদের সময় কেউ আপনার পাশে থাকেনি, এবং এই যে পাশে থাকেনি বলে আজ আপনার এই দুরবস্থা হয়েছে। আমি কিন্তু বারবার বলেছি এবং আমি ভিডিও দিয়েছি যে দ্রব্যমূল্য কমাইতে না পারলে দেশের মানুষ কখনোই খুশি হবে না, কখনোই সুখী হবে না। মানুষ পদ্মা সেতু দেখতে চায় না, মানুষ এই ফ্লাইওভার দেখতে চায় না, মানুষ দেখতে চায় যে আমি 3 বেলা আমার ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবো কিনা, আমার বাচ্চাকে স্কুলে পড়াইতে পারবো কিনা।
সেটার ব্যবস্থা করলে দেশের মানুষ খুশি থাকে, সুখী থাকে। আপনি সেই সাথে সাথে পদ্মা সেতু করেন, ফ্লাইওভার করেন, আরো উন্নয়ন করেন। উন্নয়ন চায় না এমন কেউ তো না। না, আমি যতটুকু দেখি, মানে আমার জীবনে আমি যতটুকু দেখছি, আমি 7 দিনের পরে যেহেতু আমার জন্ম, আমি দেখছি যে আমাদের এরশাদ সরকারের কিছু ইতিহাস আমি দেখছি। বাংলাদেশের তেতুলকে টেকনাফ পর্যন্ত এরশাদ সরকার আমাদের উপজেলা পর্যন্ত দেখছি যে উপজেলা এখনো ঠিক আছে। এর পরবর্তী সরকারের যারা আছে, আর বিগত এই সরকারের মানে সাবেক যে বর্তমান সরকার গেল, যে এরা কিন্তু আমি দেখছি যে বিগত 5 বছরে যে উন্নয়নটা করছে, কিন্তু সেই উন্নয়নের আমি একটা জরিপে দেখলাম যে তারা সাধারণত যে কোনো বাজেট করছে, একটা প্রকল্পের বাজেট করছে, ধরেন আমরা যেমন পদ্মা ব্রিজ বাজেট করছিল প্রথমে কত 20,000 কোটি টাকা, কিন্তু সেটা পরবর্তী নাকি 60,000 কোটি টাকাও মানে এর নাকি বেশি গেছে। এইরকম প্রকল্প প্রতিটাই, মানে যেমন আমরা মেট্রো রেল, আপনি বলেন এই যে এলিভেটেড এক্সপ্রেস, যে প্রতিটা প্রজেক্টে যেখানে যা করছে তার মানে ডাবলেরও ডাবল পর্যন্ত গেছে। এইভাবে যে প্রকল্পগুলি করা হয়, তাইলে যিনি এই প্রকল্প করলো, যাকে দায়িত্ব দিল, তাহলে উনি কিভাবে আবার এটাকে 20,000 কোটি থেকে 60,000 কোটি টাকা নিল, কিভাবে 1,000 কোটি টাকা থেকে এটাকে 5,000 কোটি টাকা করে ফেলাইলো, তাহলে সেটার কোনো দায়বদ্ধতা কি কারো কাছে নাই? দায়বদ্ধতা অবশ্যই আছে, কিন্তু সেই দায়বদ্ধতা যিনি নেবেন তিনি যদি না নেন তাহলে তো অন্যের কিছু বলার নেই। এখন আমি আপনাকে আগে থেকেই বলেছি, এখনো বলছি, যে সেটা হচ্ছে যে এই যে প্রকল্পের মেয়াদ বাড়ে যায়, প্রকল্পের বাজেট বেড়ে যায়, তো বাজেট কেন বাড়ে, মেয়াদ কেন বাড়ে, সেই ব্যাখ্যা নেওয়ার জন্য যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওরা সব এক লাইনে চলে। কাজেই আপনি তাদের বিরুদ্ধে প্রতিকার চাবেন, সে প্রতিকার আপনি পাবেন না। কেন? যে ওরা এক লাইনে আছে। আপনি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন সে নিজেই দুর্নীতির সাথে জড়িত আছে, সুতরাং আপনি তো প্রতিকার পাবেন না। এখন এই যে এত বড় বাজেট বাংলাদেশে, একটা উন্নয়নশীল দেশ, একটা গরিব দেশে, আমাদের মাথাপিছু আয়ের থেকে আমাদের মাথাপিছু ঋণের পরিমাণ অনেক বেশি। তাহলে আমার যদি আজকে ডাল ভাত খাওয়ার অ্যাবিলিটি থাকে, আমি ডাল ভাত খাবো, আমি তো ঋণ করে ঘি খাবো না। তো আমার ঋণ করে ঘি খাওয়ার কোনো দরকার নাই। সেজন্য এই বিষয়টি নিশ্চয় এখন যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু এই সব বিষয়গুলি বুঝবেন, উনি বোঝেন, উনি দক্ষ। আমার মনে হয় যে আপনার এসব প্রশ্নের জবাব যদি আমাদের এই ভিডিও কোনো রকম ভাবে ওনার কানে যায়, এরকম আমাদের মতো বহু লোকে ভিডিও এখন দিচ্ছে, কিন্তু আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটি দাবি রাখবো, সেটা হলো যে আপনার যে শস্যের মধ্যে ভূত, আগে আপনি মিন করতে চেয়েছেন যে আগে পুলিশ ছিল, তখন তো এই দ্রব্যমূল্য এত কমে নাই, আগে পুলিশ ছিল, রাস্তায় এরকম চাঁদাবাজি হয়েছে, যেটা আপনি বোঝাইতে চেয়েছেন। পুলিশ তো দেখেন, পুলিশ হচ্ছে, আমি বলছি পুলিশ হচ্ছে সকলের বন্ধু। এই কথাটা কিন্তু একজন ট্রাক ড্রাইভার রাস্তা দিয়ে মানে সে যখন নাকি আসে তখন বলে মানে প্রতিটা ইয়াতেই মানে পুলিশকে তারা টাকা দিতে হয়, তার ট্রাক বাড়াইলো 20,000 টাকা, কিন্তু সে আরো 20,000 টাকা তার অলরেডি রাস্তায় পুলিশকে ঘুষ দিতে হয়। এটা ট্রাক ড্রাইভাররা নিজেরাই বলতেছে। এবং আমরা বিভিন্ন এলাকায় আমাদের মিডিয়া লোকেরা কিন্তু আমরা বিভিন্নভাবে দেখাচ্ছি যে পুলিশ কিভাবে ওখান থেকে চাঁদা নিচ্ছে। পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু আজও পর্যন্ত কারো এরকম কোনো শাস্তি হয় না, কারো চাকরিও যায় নাই। দেখেন এমন একটা সিস্টেমে আমরা দেখলাম যে বদলি কখনো শাস্তি হয় কিনা। আপনি দুর্নীতি করলেন, এটা প্রমাণ হইলো, কিন্তু আপনাকে বদলি করে দিল, বদলি কখনো শাস্তি হয় কিনা, এটা কোনো আইনের ভিতরে আছে কিনা, যেটা আপনি একজন বিচারকও ছিলেন। হ্যাঁ, বদলিও এক রকমের শাস্তি। সেটা হলো এই যে আমি ঢাকাতে বহু ছেলে মেয়ে নিয়ে আসি, আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে, এখন আমার অপরাধের জন্য আমাকে বান্দরবনে পাঠাইলো, এটা একরকম শাস্তি। বাট এটা কিন্তু সে দুর্নীতি করেছে, অপরাধ করেছে,
সেই জন্য বদলি করলাম, এটা তার বড় শাস্তি নয়। বড় শাস্তি হলো তার অভিযোগটা প্রমাণিত হলে তাকে সাসপেন্ড করতে হবে, তাকে চাকরিচ্যুত করতে হবে। আরেকটা জিনিস একটা আপনি একটু খেয়াল করে দেখেন, এরকম রেকর্ড কিন্তু নাই অলরেডি আমাদের না, এরকম রেকর্ড কম আছে। মানুষ যে একেবারে হ্যাঁ আছে আছে কম। কারণ হলো কি, মানুষ বিবেচনা করে যে আপনি ধরেন আপনার বৃদ্ধ পিতা মাতা আছে, এবং এরা কিন্তু অলরেডি যারা চাঁদাবাজি করে রাস্তায় দেখা গেছে, রাস্তায় একজন ট্রাফিক, সে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হইলে সে কিন্তু বলতেছে যে আমি তো আমার উপরে যে বস আছে সে আমাকে পাঠাইছে। আবার তাকে জিজ্ঞাসা করলে তার উপরে বস পাঠাইছে, এর উপরে জিজ্ঞাসা করলে একে জিজ্ঞাসা করলে সে বলে যে আমার উপরে বস আছে, আমি তার নির্দেশনাই করি। সিস্টেমে কিন্তু হয়ে গেছে এরকম। এখন এটা একটা আমি বলবো যে এটা একটা চেন, এটা একটা চেন হয়েছে। এবং আমাদের যে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, তিনি বলেছেন এই কথাটা যে এটা স্পিড মানি। স্পিড মানি বলে কোনো মানি হতে পারে না, এটা একটা অন্যায় কথা। কেননা আমি সরকারের সাথে চুক্তিবদ্ধ হচ্ছি, মাস শেষে বেতন পাবো এবং কাজ করব, এটাই তো আমার সাথে চুক্তি। এখন আমি একটা ট্রাক দাঁড় করিয়ে টাকা নেব, একটা রিক্সা এই পথে যাবে না, আমি আদেশ জারি করেছি, বাট রিক্সাওয়ালা আমাকে 5 টাকা দিলেই আমি তাকে রিক্সাটা যেতে দেব। আমি এটা মানুষের হাঁটার রাস্তা, সেখানে বেকারদের দোকান বসায় তার থেকে আমি টাকা নেব কেন? আমি তো রেশন পাই, আমি রেশন পাচ্ছি অনেক কম দামে, আমি বেতন পাচ্ছি। আমরা অনেক দোকানদারকে ফুটপাতে যারা ব্যবসা করে প্রত্যেকে জিজ্ঞাসা করছি, অনেকের জিজ্ঞাসা করার পরে বলতেছে ভাই আমি এই থানার আন্ডারে এই ওসি কে এবং এই এলাকার যে দায়িত্বে আছে তাকে আমি এইটা টাকা দিয়ে বসছি, এবং দেখা গেছে টাকা না দিলে ওই দোকানদারকে আইসা লাইট দিয়া দোকান বাইঙ্গা উঠাই দিছে, আবার টাকা দিছে ওই পুলিশই কিন্তু সামনে থেকে কিন্তু তার দোকান বসাই দিছে, এবং রাজনীতি নেতারা কিন্তু ওখানে বসাই দিছে। না, এটা হলো মেন কথা বললেন যে সব দোষ পুলিশের নয়, পুলিশকে মানুষ ব্যবহার করছে। এখন এই সরকারকে যাতে পুলিশ কোনো রাজনীতির সাথে জড়িত না হয়, পুলিশ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, পুলিশ উঠাই দিল আর রাজনীতিবিদ এসে ওখানে বসাই দিল। এখন রাজনীতিবিদের সাথে তো পুলিশ দ্বন্দ্ব করবে না, ফ্যাসাদ করবে না, তাহলে রাজনীতিবিদের প্রভাবই থাকবে, পুলিশ কিন্তু থাকবে না। এখন পুলিশের এই চেন অফ কমান্ড এবং রাজনীতিবিদদের যে প্রভাব, সেটা যদি পুলিশ যদি রাজনীতিবিদের প্রভাবে প্রভাবিত না থাকে, তাহলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে। আপনি দেখেন বিচার ব্যবস্থা, আজকে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের প্রধান বিচারপতি তিনি সন্ধ্যায় পদত্যাগ করবেন, এই ছাত্র জনতার দাবির কাছে তিনি নতি স্বীকার করেছেন। এটা খুবই একটা কলঙ্কজনক অধ্যায়, অপমানজনক অধ্যায়। কেন অপমানজনক অধ্যায়? তিনি প্রধান বিচারপতি, দেশের একজন প্রধান বিচারপতি, মানে আপনি ভাবতে পারবেন না, আমি সরকারি চাকরি করেছি, আমি জানি তার পদমর্যাদা কি। তাহলে সেই প্রধান বিচারপতি নিশ্চয় তার বিরুদ্ধে এই রকমের কোনো এলিগেশন থাকতে পারে যেটা তিনি আইনের আওতায় না করে বেআইনি ভাবে করেছেন, নাহলে তো তার বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে না, এবং তিনিও পদত্যাগ করতেন না। সুতরাং আমাদের দেশে শুধু পুলিশ নয়, বিচার ব্যবস্থা নয়, সমস্ত জায়গায় মানে রন্ধ্রে রন্ধ্রে আমাদের এই দুর্নীতি দূর করতে হবে। সব জায়গায় ভূত, কোনো জায়গা বাকি নাই। এখন যারা দুই একজন সৎ অফিসার, আর সৎ অফিসারের সংখ্যা বেশি, অসৎ অফিসারের সংখ্যা কম। আপনি দেখেন, আমরা এই যে এখানে আপনার এই যে এই প্রতিষ্ঠানে, আপনার যে প্রতিষ্ঠান, সেখানে বসে আমরা আজকে বক্তব্য দিচ্ছি, এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি যদি ঝাঁটার মাথায় যে শলা আছে, সেই শলায় একটা যদি আপনি একটা নোংরা ময়লা দুর্গন্ধ জিনিস এখানে রাখেন, তাহলে কিন্তু পুরো রুমটা দুর্গন্ধ হয়ে যাবে। সেজন্য কয়েকজন মানুষের কারণে আজকে দেশটার এই ধ্বংসের পথে চলে গেছে। আমি আমার বর্তমান যে এই সরকার, সেই সরকার যদি সময় পায়, দেশের জনগণ যদি তাদেরকে সময় দেয়, এখানে এখনই এই সরকারের যেহেতু বর্তমানে একটা অন্তর্বর্তী সরকার যেহেতু ক্ষমতা নিচ্ছেন, তারা চালাবেন, আমি যেটা মনে করি যে তারা এমন একটা পরিকল্পনা করা উচিত যে যেখানে শস্য ক্ষেতের বুথ দূর করার মতন কৌশল তাদের থাকতে হবে,
এবং সেটা করলে আমি আশা করি আমাদের দেশে যে শস্য খাতে ভূত দূর হবে। আমি পরবর্তী পর্যায়ে না, শস্য খাতে ভূত দূর হবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আমি এর একটা সাজেশন দিচ্ছি, আমি সদস্য সরকারের কাছে দিচ্ছি। শোনেন, আমি যে বিল্ডিং এ বাস করি, দুর্নীতি দমন কমিশন আছে বাংলাদেশে। এই দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। তাদেরকে সরকার বাজেট দিয়ে এবং সরকারি পেরিফেরি সরকারি আইনের মধ্যে রাখছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ করছি, আপনি যে বিল্ডিং এ থাকেন, আপনি একটা 10 তলা বিল্ডিং এ থাকেন, আপনি দেখবেন যে আপনি 2 রুমের একটা বাসায় ভাড়া থাকেন, আপনারই কলিগ সে 5000 স্কোয়ার ফিটের বাসায় ভাড়া থাকে, আপনিও যে বেতন পান সেও সে বেতন পায়। তাহলে এখন দুর্নীতি দমন কমিশনের লোকজন যদি, আমাদের বর্তমান এই সরকার যদি শস্যের ভূত তাড়াইতে হয়, প্রথম কি কাজ? প্রথম হলো যে বিল্ডিং গুলিতে যাইতে হবে, ভোটার আইডি নিয়ে দেখতে হবে যে এই বিল্ডিং এর মালিককে। এই বিল্ডিং এর মালিক ফজলুল হক, তিনি কি করতেন? তিনি অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, তার বেতন কত? 1.5 লক্ষ টাকা, সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন। এখন ফজলুল হক সাহেব, আপনি বলেন, আপনি এখানে 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে থাকেন, আপনার ছেলে মেয়ে আমেরিকা কানাডায় লেখাপড়া করেন, এই বাকি টাকা কোত্থেকে আসছে? তাহলে এই কথা বললে কিন্তু শস্যের ভূত আর থাকবে না, আপনার তদন্ত করা লাগবে না, কিছুই না। আমি নিজেই ধরা খেলাম যে আরে আমার ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে, আমি 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকি, আমার বাসায় মানুষ ঢুকতে পারে না, কার্পেটের এমন উঁচু কার্পেট, এমন দামি কার্পেট। তাহলে কি আমি বলছি যে আমাদের মতন যারা, আমাদেরকে সরকার টেস্ট করুক যে কে সৎ কে অসৎ। সৎ লোকদেরকে সে বসিয়ে, দুর্নীতি দমন কমিশন যেমন আছে এইরকম আর একটা কমিশন বসিয়ে বলে বড় বড় বিল্ডিং গুলি তোমরা পরীক্ষা করো, বড় বড় বাড়িগুলি পরীক্ষা করো, কারা এই বাড়ির মালিক, তারা কিভাবে এই বাড়ি করেছে, কোথা থেকে টাকা আসছে, তাহলে দুর্নীতি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনার ধন্যবাদ আপনার সুপরামর্শ দেওয়ার জন্য। আমি মানে সর্বশেষ প্রশ্ন আপনাদের যাচ্ছি, প্রশাসনিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুপ্রশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা কিভাবে করলে আমাদের দেশ ও জাতির কল্যাণ হবে? এবং আপনি যেটা বললেন শস্য খাতে ভূত, তাহলে প্রশাসন যদি ঠিক থাকে, ন্যায় বিচার থাকে, তাহলে অবশ্যই শস্য খাতের ভূত দূর হবে নাকি? অবশ্যই। শস্য ক্ষেত, এটা শস্য ক্ষেতের আর একটি ভূত, আর এক জায়গা। প্রশাসন যন্ত্র যদি স্মুথলি কাজ না করে, তাহলে রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চলতে পারে না। আপনার গাড়ির, ধরেন আপনি মোটরসাইকেল চালান, আপনার এই মোটরসাইকেলের একটা পার্টস যদি সামান্য এদিক সেদিক হয়ে যায়, তাহলে পুরো মোটরসাইকেলই অচল হয়ে যায়। মোটরসাইকেলের দাম 1.5 লক্ষ টাকা, আর ওই পার্টসের দাম মাত্র 50 টাকা। তাহলে 50 টাকার ওই যে কি বাতাস ফুটু দিয়ে দেয়। অনেক সময় আমি মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় যাই, তখন দেখি হঠাৎ রাস্তার মধ্যে মোটরসাইকেল চলে গেছে, ও বের করে একটা লাইটের মতন ফু দেয়, ফু দিয়ে আবার মোটরসাইকেল চালায়। তাহলে ওর দাম কত? ওর দাম 50 টাকা। তাহলে মোটরসাইকেল চলছে না, দাম 2 লক্ষ টাকা, 50 টাকার জন্য চলে না। তাহলে আমাদের ইসলামে আছে যে, ইসলামে আল্লাহ রসুল এবং ইসলাম ধর্মের মহান গ্রন্থ পবিত্র কোরআন বলেছে যে তুমি যদি ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে না পারো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে তুমি কিছুই করতে পারবে না। তাহলে কি ন্যায় বিচার কেমনে হবে? দেখেন, এই যে 16 বছর প্রশাসন ক্যাডারের সহ অন্যান্য সকল ক্যাডারের কথা আমি বলছি, অনেক মেধাবী মানুষ পদোন্নতি পায়নি। যে লোকটির কোনো দোষ নেই, যে লোকটি বিএনপির আমলে একজন মন্ত্রীর পিএস হয়েছে, এখন যারা মন্ত্রীর পিএস আছে ছিল, তারা হয়তো ওই দলের সাথে সম্পৃক্ত আছে বলে তাদেরকে পিএস হিসেবে নিয়েছে। যদি এরকম দলের সাথে সম্পৃক্ত থেকে তারা অন্যায় অবৈধ কাজের সাথে জড়িত থাকে, তাহলে তাদের শাস্তি দেন। যারা জড়িত নাই, যারা অর্থ দিতে পারে নাই, তাদেরকে আপনি পদোন্নতি বঞ্চিত করবেন। তারা প্রশাসনিকভাবে অবক্ষয়, সামাজিকভাবে তাদের মান মর্যাদা গেল, পারিবারিকভাবে গেল, এবং এলপিআর এ গিয়ে সে ঠিক টাকা পাইল না। আমি একজন অতিরিক্ত সচিব, আমি সচিব হলে যে স্কেলে বেতন পেতাম
যত টাকা আমি পেনশন পেতাম সেই স্কেলে আমি টাকাও পাইনি, সেই স্কেলে পেনশনও পাইনি। তাহলে আমাকে যারা ঠকাইছে আমি তাদের বিচার দাবি করছি। এরকম আমি একা নয়, এটা প্রত্যেকটা বেছে বেছে মানুষকে তারা ঠকাইছে। যেমন এখন মুখ্য সচিব, যিনি মুখ্য সচিব তিনি তো পাইছেন, এক্সটেনশন পাইছেন। এরকমের যারা এক্সটেনশন পাইছে, যেসব সচিবরা, যারা এইসব সচিবদের তালিকা করতে হবে, তাদের বাড়ি গাড়ির তালিকা করতে হবে, তাদের ছেলে মেয়ে কোথায় পড়ালেখা করে তা করতে হবে, তালিকা করে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে। আর যারা আমাদের মতো বঞ্চিত হয়েছে তাদের মধ্যে যারা সৎ, যারা দক্ষ, যারা বিজ্ঞ, যারা শিক্ষিত, তাদেরকে সরকারকে প্রতিবিধান করতে হবে, তাইলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আপনি ন্যায় বিচার করবেন না, তাহলে তো ন্যায় বিচারই যদি আমার না থাকে, যে দেশে ন্যায় বিচার নাই সে দেশে মাথা পিছু আয় বলেন আর যাই বলেন কিছুই আসে দেয় না, কিচ্ছু আসে দেয় না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তবেই আইন শৃঙ্খলা সঠিক হবে। বলেন আপনার আর কি বলার আছে? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে দেশ ও জাতির উদ্দেশ্যে আমরা যে কথাগুলি নিয়ে আলোচনা করছি, যদি আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমরা এই অনুষ্ঠানগুলি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আরো নতুন নতুন অনুষ্ঠান এবং নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা রূপসী বাংলা টেলিভিশনের সঙ্গে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকে আমরা আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। এবং আগামীতে আবার আপনাদেরকে আরেকটি অনুষ্ঠান নিয়ে, আরেকটি নতুন নতুন কিছু তথ্য নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রূপসী বাংলা টেলিভিশনকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার বক্তব্য শুনেছেন, আমি রূপসী বাংলা টেলিভিশনের এমডি বা সাংবাদিকের কথার প্রেক্ষিতে আমি কথা বলেছি। আমি কারোর বিরুদ্ধে বা কাউকে হেয় করার জন্য, কাউকে খাটো করার জন্য আমি কোনো কথা বলিনি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যায় বিচার, সুশৃঙ্খল এবং সুশাসনের দাবি রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।